জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড ২০। আজকে আলোচনা করব বাংলাদেশে রাজাকারের নাতিপুতিদের দিন শেষ কিভাবে, সে জিনিসটাই আসলে বোঝানোর জন্য এই এপিসোডটা করছি। আপনাদের মনে আছে ২০২৪ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন সফর করে এসে সাংবাদিক সম্মেলন করছিলেন, তখন দুইজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এই বিষয়টা উঠে আসে। তখন তিনি একটু ক্ষোভের সাথে বলেছিলেন যে চাকরি কি আমরা মুক্তিযোদ্ধাদের সন্তানদের বা তাদের উত্তরাধিকারদের দিব, না রাজাকারদের উত্তরাধিকারদের দিব। এটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথাটাকে নানান জায়গায় টেনে নিয়ে এসে, তখন যেহেতু ওই সময়ে অপপ্রচারকারীরা ইতিমধ্যে সাইবার স্পেসটা দখল করে ফেলেছিল, জুলাই সন্ত্রাসীদের পক্ষ হয়ে যারা বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অপপ্রচার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ বিরোধী অপপ্রচারে অনেকটা না, পুরো আধিপত্য তখন ছিল এই সাইবার সন্ত্রাসীদের। ওই সময়ে এই কথাটাকে তারা এমনভাবে ব্যবহার করেছে যেন এইটা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অপরাধ করে ফেলেছিলেন। কিন্তু সত্য কথা হলো, কোনো রাষ্ট্র যদি যুদ্ধ করে স্বাধীন হয়, সেই রাষ্ট্রে যারা রাজাকার থাকে, রাজাকার মানে হলো সেই রাষ্ট্র যারা চায়নি, এমনকি সেই রাষ্ট্রের বিরুদ্ধে যারা সশস্ত্র সংগ্রাম করেছে যাতে সেই রাষ্ট্রটা হতে না পারে, সশস্ত্র সংগ্রাম করেছে, সেই রাষ্ট্র যাদের সাথে যুদ্ধ করছিল তাদের সাথে অস্ত্রশস্ত্র নিয়ে রাষ্ট্রের সেই নাগরিকদের বা স্বাধীনতাকামী মানুষদের বিরুদ্ধে এই রাজাকার গোষ্ঠীটা যুদ্ধ করেছে এবং তারা পরাজিত হয়েছে। তারা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছে। এরপরে আসলে কোনো ধরনের আর আবদার থাকে না। এই যে মানুষগুলো পরাজিত হয়েছে, তাদের সন্তান, তাদের নাতি বা পুতি যেটা বলা হয়, এদের সেই দেশে সরকারি চাকরি পাওয়া বা কোনো ধরনের চাকরি পাওয়ার আর কোনো অধিকার থাকে না। হ্যাঁ, অধিকার থাকে যদি তারা আত্মসমর্পণটাকে মেনে নেয়। অর্থাৎ যারা জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, সেই আত্মসমর্পণ মেনে নেওয়ার মানে কি? সেই আত্মসমর্পণ মেনে নেওয়ার অর্থ হতো যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, বাংলাদেশে যে 1972 সালে সংবিধান প্রণীত হয়েছে, তার অধীনে চলে আসা। সেটাই আত্মসমর্পণ, যে একেবারে আন্তরিকভাবে সেটা মেনে নিয়ে সেই রাষ্ট্রে বসবাস করা। সেই রাষ্ট্রে মেনে নেওয়ার প্রথম শর্তই ছিল জাতির পিতা বঙ্গবন্ধুকে সম্মান দেখানো, যে যিনি রাষ্ট্রটা আমাদের সৃষ্টি করে দিলেন অনেক কষ্ট করে, অনেক জীবনভর কষ্ট, তুলনাহীন পরিশ্রম, তুলনাহীন আত্মত্যাগ করে। সম্মান দেখানো তো দূরে থাকে, এরা 1971 সালের 16ই ডিসেম্বর যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় লাভ হয়েছিল, সেটাই তারা পরবর্তীতে দেখা যায় যে তারা সেটা মানে না। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু এদেরকে সমাজে আত্মীকরণের জন্য তিনি বলেছিলেন যে সবাই আমরা বাঙালি, বাংলাদেশের নাগরিক হয়ে বসবাস করা শুরু করি। কিন্তু দেখা গেল যে ক্ষমার বদলাটা ক্ষমার উত্তরটা দিল ওরা সপরিবারে বঙ্গবন্ধুকে খুন করে। এরপরে তারা রাষ্ট্র দখল করলো। তারপরে অনেক কাহিনী আছে। আমরা যদি বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার নীতিটা দেখি, আমরা দেখি যে এদেরকে সবসময় সমাজে একীভূতকরণের, অর্থাৎ একটা ইনক্লুসিভ সমাজ রাষ্ট্র, এই স্বপ্নে কিন্তু বঙ্গবন্ধু এবং তার সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করেছিলেন। এবং আমরা যত এখনো দেখি যে, আমি আজকে আওয়ামী লীগ নেতা এবং আমাদের সবার প্রিয় খালিদ মাহমুদ চৌধুরীর সাথে এই বিষয়ে কথা বলছিলাম, তার দৃষ্টিভঙ্গিটাও দেখেন। তিনিও বলছেন যে আসলে এই বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনা দুজনেই কিন্তু এটা চান নাই যে এই রাজাকারের নাতিপুতিরা বাংলাদেশে চাকরি পাবে না। এটা তারা আন্তরিকভাবে চাইলে, বঙ্গবন্ধু চাইলে তো এটা সহজেই আসলে কার্যকর হতে পারত, কিন্তু বঙ্গবন্ধুও চাননি, শেখ হাসিনাও চাননি। এই যে না চাওয়া, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার যে এই যে মানবিক মূল্যবোধ, যে তাদের যে মানুষের প্রতি ভালোবাসা, হোক স্বাধীনতা বিরোধী, হোক তারা অবুঝ ইত্যাদি, কিন্তু তারাও যেহেতু বাঙালি এবং বাংলাদেশের নাগরিক, তাদের সব অধিকার রক্ষায় কিন্তু তারা বঙ্গবন্ধুকন্যা সচেষ্ট ছিলেন। কিন্তু বিনিময়ে তারা শুধু তিনটা জিনিস পেয়েছেন। অপবাদ পেয়েছেন, অপবাদ হলে তো কথাই ছিল না, ঘৃণা পেয়েছেন, তারপরে বিষোদ্গার পেয়েছেন, অপপ্রচার পেয়েছেন। বঙ্গবন্ধু ভারতের দালাল, শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়া একজন পরিণত বয়সের প্রধানমন্ত্রী, তিনি ভারতের দাসী, তিনি ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছেন। তিনি যদিও বাংলাদেশের সবচেয়ে পরহেজগার প্রধানমন্ত্রী, এমনকি বঙ্গবন্ধুর চেয়েও পরহেজগার, কিন্তু তিনি হিন্দু, তিনি মুশরিক, তিনি হিন্দুদের পূজা করেন। এই কথাগুলো তারা ছড়িয়েছে। এই যে দুইজন নেতার যে বাংলাদেশের তো স্থপতি বঙ্গবন্ধু, আর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করেছেন শেখ হাসিনা, কোনো কৃতজ্ঞতা বোধ তো নাই। চরম গালি গালাজ, যত ধরনের অপমানজনক কথাবার্তা আছে তারা সেটা বলেছে। অর্থাৎ বঙ্গবন্ধু, শেখ হাসিনা এই ইনক্লুসিভ সোসাইটির যে ধারণা, সেটা থেকে কখনো ফিরে আসেননি। কিন্তু এখন কি হবে? 2024-এর যে জঙ্গি উত্থান হয়ে গেল,
এবং জঙ্গি উত্থানের পর, জঙ্গি উত্থানকালে তারা যে প্রতারণা করলো, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে জঙ্গি উত্থানের পর বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাঁধে চড়ে সেখানে শুধু অপমান করেনি, ভাঙ্গেনি, নানান ধরনের ওরা আবার সেই গালিগালাজ করেছে। গালিগালাজের সংস্কৃতি 2024 জুলাই জঙ্গি উত্থান নিয়ে এসেছে। আসলে গালিগালাজের সংস্কৃতি নিয়ে একটা আলাদা বক্তব্য রাখবো। আজকের বক্তব্যটা কিভাবে এই জঙ্গি শ্রেণীটা বাংলাদেশে সব অধিকার হারাতে যাচ্ছে সেটা নিয়ে। এখন দেখুন, জননেত্রী শেখ হাসিনা তো সেটা করবেন না, তিনি মরে যাবেন, তাদের হাতে জীবন দিয়ে দিবেন, তিনি কিন্তু তার নীতি থেকে সরে আসবেন না। এই যে একটা নীতি একটা মানুষের, এটা কিন্তু অনেক বেশি গভীর মানবিক চেতনা থেকে কিন্তু উদ্বুদ্ধ। আমরা এটা ভারতে দেখেছি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর খুনিদের কিন্তু এবং রাজীব গান্ধীর খুনিদের, তাদের যে উত্তরাধিকাররা ছিলেন সেখানে রাজীব গান্ধীর সন্তানরা কিন্তু খুনিদের মাফ করে দিয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনারও কিন্তু, তিনিও কিন্তু এই মানবিক মূল্যবোধটা নিয়েই চলেন। কিন্তু দুঃখের বিষয়, জননেত্রী শেখ হাসিনার কোনো মানবিক মূল্যবোধ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শ্রেণী তারা স্বীকার করে না। তারা একটু বঙ্গবন্ধুর কথা স্বীকার করে, বঙ্গবন্ধু জহুর খানকে কারাগারে সিগারেট পাঠিয়েছিলেন, খানা পাঠিয়েছিলেন, মাসোয়ারা পাঠিয়েছিলেন, এগুলোর সুনাম করে। অর্থাৎ তাদেরকে কিছু করলে সেটা তারা সুনাম করে। তারা আরেকটা জিনিসের সুনাম করে যে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে বলেছিলেন সৈন্য ফিরিয়ে নাও, উনি ফিরিয়ে নিয়েছে, এটা খুব সুনাম করে, যেহেতু সৈন্য ফিরিয়ে নিলে ওদের উপদ্রবটা সহজে প্রতিষ্ঠিত করা যায়, চালানো যায়। এইভাবে তারা বঙ্গবন্ধুকে সুনাম করে, কিন্তু শেখ হাসিনাকে কোনো কৃতিত্ব দিতে চায় না। অথচ শেখ হাসিনার বদান্যতায় কিন্তু এই স্বাধীনতা বিরোধী শক্তিটা বাংলাদেশে বেঁচে ছিল। তাদের শুধু বেঁচে থাকেনি, তাদের অর্থনৈতিক, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সব কিন্তু চলেছিল। শেখ হাসিনা কি চাইতেন? শেখ হাসিনা তাদের থেকে ন্যূনতম এক ধরনের আপনার সহাবস্থানের ফলে যতটুকু ছাড় দিতে হয় রাজনৈতিকভাবে, সেই ছাড়টা চেয়েছিলেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে মুসলমানদের সম্মানে, ইসলাম ধর্মের জন্য অনেক কিছু করেছেন, সেই মডেল মসজিদ থেকে সব কিছু। কিন্তু এই স্বাধীনতা গোষ্ঠীর অপপ্রচারের ফলে কিন্তু কোনোটাই কিন্তু শেখ হাসিনার কোনো গুণই কিন্তু স্বীকৃত হয়নি, অন্তত তাদের কাছে স্বীকৃত হয়নি। এখন দেখেন 24-এর জঙ্গি উত্থান কি করলো। 24-এর জঙ্গি উত্থান এই স্বাধীনতা বিরোধীদের সুস্পষ্টভাবে চিহ্নিত করে দিল, তা দেখিয়ে দিল যে এরা কোনোভাবেই শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর পথে এরা যাবে না, এরা কোনোভাবেই বাংলাদেশের সমাজে একীভূত হবে না। এরা আবার হাত মিলিয়েছে আরেক সেকুলার এবং নাস্তিক গোষ্ঠী, যাকে আমি পাকিস্তানি সেকুলার নাস্তিক গোষ্ঠী বলি, তাদের সাথে। অর্থাৎ দুই মেরুর দুইটা গোষ্ঠী, একটা হলো ধর্মান্ধ গোষ্ঠী, আরেকটা হলো নাস্তিক এবং সেকুলার গোষ্ঠী। কিন্তু দুজনের একটা কমন এজেন্ডা আছে, সেই এজেন্ডাটা হলো যে তারা পাকিস্তান চায়, তারা কোনোভাবেই বাংলাদেশ চায় না। কেন পাকিস্তান চায়? কারণ হলো একসময় রাষ্ট্রটা পাকিস্তান এবং ভারত, হিন্দু মুসলিম এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। তারা সেই মুসলমানের রাষ্ট্রে বসবাস করতে চায়, হোক সে নাস্তিক, হোক সে সেকুলার, হোক সে যাই, মানে তাদের ওই স্বপ্নটা, ওই স্বপ্নের থেকে তারা বের হয়ে আসতে পারেনি। এই জন্য তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না, বঙ্গবন্ধুকে সহ্য করতে পারে না, মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারে না, তারা কোনো কিছু সহ্য করতে পারে না। এবং 2024-এর জঙ্গি উত্থানের পর শেখ হাসিনা বঙ্গবন্ধুর যেই নীতি, যে তাদের সাথে বাংলাদেশে বসবাস করা, এটা আমরা আগেও জানতাম, কিন্তু এবার তারা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিল যে সেই নীতিকে তারা কোনোভাবেই সম্মান করে না। তাদের নীতি হলো কোনোভাবেই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বা যারা বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের সাথে তারা বাস করবে না। এবং এইটা ধরে তারা কিন্তু আওয়ামী লীগ নিধন শুরু করেছিল, হিন্দু নিধন শুরু করেছিল, পরিপূর্ণভাবে নিধন করতে পারে নাই, কিন্তু সেই অত্যাচার এখনো চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর। আমরা প্রতিদিনই দেখি যে নানান ধরনের অত্যাচার চলছে আওয়ামী লীগের উপর এবং সংখ্যালঘুদের উপর। চিন্তা করেন, এখানে কিন্তু সুস্পষ্ট একটা জনমত এখন গঠন হয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যে নীতি ছিল যে এদের সাথে সহাবস্থান, তারা তো সেটা মানেনি। এবং এদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে উৎখাত করা জননেত্রী শেখ হাসিনা কিংবা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য অত্যন্ত সহজ ছিল। তারা কিন্তু ওই ক্লেদাক্ত ডিসিশনটা নিতে নেননি তার। কিন্তু এখন প্রকৃতি কিন্তু এই নির্ণয়টা করে দিয়েছে। যেভাবে তারা 2024-এর জঙ্গি উত্থানের পর যেভাবে চাতুর্যের সাথে উত্থানটা ঘটিয়েছে, যে চাকরি দেওয়া হবে, সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না, কোটা তো আসলে ছিলই না, তারপরে ওরা এসে দেখা গেল সব চাকরি দিচ্ছে জামাত। মানে বাংলাদেশের 50% মানুষ কিন্তু এই চাকরি বন্টনের মধ্যে আর নাই। বৈষম্য দূরের জন্য কিছু করে নাই, নির্বাচনের জন্য কিছু করে নাই। এসব কথা আমি 100 বার বলেছি, এখানে আর ব্যাখ্যা দিয়ে বলছি না। অর্থাৎ পুরোপুরি প্রতারণার মাধ্যমে তারা রাষ্ট্রটা দখল করে দিয়ে দেখা গেল যে তাদের উদ্দেশ্য এই রাষ্ট্রের আর কিছুই না। এই রাষ্ট্র অর্থনৈতিকভাবে গোল্লায় যাক, সামাজিকভাবে গোল্লায় যাক, তরুণ শ্রেণী গোল্লায় যাক, এই রাষ্ট্রের পাসপোর্টের মূল্য না থাকুক, এই রাষ্ট্রের আন্তর্জাতিক অঙ্গনে এই রাষ্ট্রের কোনো গ্রহণযোগ্যতা না থাকুক, এই রাষ্ট্র মার্কিন সাম্রাজ্যবাদী বলের অন্তর্ভুক্ত হোক কি কোনো রাষ্ট্রের অন্তর্ভুক্ত হোক, এবং মানুষের দুঃখ দুর্দশা কোথায় কি, এগুলো কোনোটার সাথে ওদের কোনো সংযোগ নাই। আজকে যে বাংলাদেশের এই যে লোডশেডিং থেকে শুরু করে দ্রব্যমূল্য, মানুষের যে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে, এগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এসব নিয়ে তাদের কোনো চিন্তাও নাই। তাদের একমাত্র চিন্তা হলো মুক্তিযুদ্ধের সবকিছু ধ্বংস করে ফেলতে হবে
এবং কোনো না কোনোভাবে পাকিস্তানকে রিভাইভ করতে হবে অথবা পাকিস্তানের সাথে একীভূত হতে হবে। যেই জিনিসটা আমরা কখনো প্রচারণা করে এদের সম্পর্কে বুঝাতে পারতাম না বাংলাদেশের মানুষের কাছে, আমরা কখনো আর্জি জানিয়ে বঙ্গবন্ধু বা শেখ হাসিনাকে এই কঠোর ডিসিশন নিতে বাধ্য করতে পারতাম না, কিন্তু তারা নিজেরাই সেই ডিসিশন নিতে এখন বাংলাদেশের মানুষকে বাধ্য করেছে। আপনারা দেখবেন অদূর ভবিষ্যতে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে এই যে রাজাকারের নাতিপুতি, যারা এই রাজাকারের নাতিপুতি শব্দটা দিয়ে এত বড় চাতুর্য করে ফেলেছে, সে কি চাতুর্য, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, আবার পরের লাইনটা সলিমুল্লাহকে দিয়ে ব্যাখ্যা করিয়েছে কি না তারা তো রাজাকার না, তারা ওই কথাটাকে টিচ করেছে। সলিম সলিম এখন বলো তুমি, যখন তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাঁধে উঠে যায় তখন যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সব স্মৃতিচিহ্ন মুছে দেয় সলিম মিয়া, তখন কি তোমার ওই চাতুর্যের কথা ঠিক থাকে যে স্বৈরাচার বলেছে দেখে ওইটাকে ওরা টেনে, হ্যাঁ ওইটা দিয়ে তারা নিজেরাই টিজ করেছে বা ওইটা দিয়ে মকারি করেছে বা কি বলবো তির্যক ভাবে বলেছে, এই কথা আর খাটে? কথা তো ওইটাই হয়ে যায় যে তারা সত্যি সত্যি রাজাকার এবং রাজাকারের নাতিপুতি। সলিম তুমি একটু বলো বাবা, হ্যাঁ যুক্তিটা দাও এখন তুমি, যে না তারা তো রাজাকারের নাতিপুতি না, তারা শেখ হাসিনা বলাতে খেপে গিয়ে বলেছে, সেটাই তারা মিন করেছে, কারণ পরের লাইনটা হলো কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। হে সলিম বলো তো বাবা, এখন তুমি মিথ্যা প্রতারক ধোকাবাজ হয়ে গেলে না সলিম, বদমাস। ওরা তো ঠিকই দেখিয়ে দিল যে ওরা একেবারে অত্যন্ত গভীরভাবে রাজাকারের নাতিপুতি, যারা এই স্লোগান দিয়েছে প্রত্যেকটা। যে স্লোগানটা শুনলে মানে কাউকে রাজাকারের নাতিপুতি বললে যার লজ্জায় গাল লাল হয়ে যাওয়া, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার একটা বাংলাদেশ গড়তে পারতাম, যে কোনো শিশু কিশোর তরুণ তরুণী তো লজ্জায় গাল লাল হয়ে যাওয়া উচিত রাজাকারের নাতিপুতি কথাটা শুনলে। না, এরা এরা বুক ফুলিয়ে কিন্তু এটা ঘোষণা করেছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ফুয়াদ, শাহরিয়ার, নাসির উদ্দিন পাটোয়ারি, হাদি, মাসুদ, এইভাবে অসংখ্য রাজাকারের নাতিপুতিদের ওরা নামিয়ে দিয়েছে বুক ফুলিয়ে বলার জন্য যে না 16ই ডিসেম্বর 71 সালে তারা পরাজিত হয়েছে, শেখ মুজিব গাদ্দারি করেছে, নানান এগুলো আর কি বলবো মুখে, তাই না? সলিম তো এখন কোনো কথা বলে না, কারণ সলিম তো নিজেই এখন, হ্যাঁ সেও তো এক পাকিস্তানি সেকুলার নাস্তিক। কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে 24-এর জঙ্গি উত্থানের পর, যেই বর্বরতা, যেই পাশবিকতা, যেই অত্যাচার, সাথে সাথে যেই প্রতারণা ওরা দেখিয়েছে, সেটার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের অধিকারকে হরণ করেছে। এখন বঙ্গবন্ধু চাইতেন কি চাইতেন না, বা শেখ হাসিনা চান কি না চান, এটার উপর আর আসলে এই রাজাকারের নাতিপুতিদের বাংলাদেশে চাকরি তো দূরে থাক, সকল ধরনের অধিকার যে গণমানুষের সিদ্ধান্তে বাস্তবায়িত হবে, এতে কি আপনি সন্দেহ করেন? আপনি যদি সন্দেহ করেন তাহলে আসলে আপনি 24-এ যা ঘটে গেল এবং যা আগামীতে ঘটতে যাচ্ছে সেইটা আপনি ইতিহাসের আলোকে আপনি বুঝতে পারছেন না। আর যারা বুঝতে পারছেন তারা কিন্তু জানেন যে বাংলাদেশে রাজাকারের নাতিপুতিদের আর কোনো অধিকার থাকবে না।